সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, বাংলা সহকারী শিক্ষক, মামুন স্মৃতি পাবলিক উচ্চ বিদ্যালয়, সুনেটিয়া বাজার, জামালপুর সদর। আজ আমি তোমাদের সাথে আলোচনা করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর বাংলা প্রথম পত্রের গদ্যাংশ। আমরা একটি গদ্য অংশ থেকে একটি গদ্যকে বেছে নিয়েছি, সেটির নাম হচ্ছে তৈলচিত্রের ভূত। এটি মূলত একটি ছোট গল্প। এটি লিখেছেন মানিক বন্দ্যোপাধ্যায়। তৈলচিত্রের ভূত গল্পটি জেনে নেওয়ার আগে আমাদের লেখক পরিচিতি সম্পর্কে জেনে নেওয়া আবশ্যক। মানিক বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের ইতিহাসে এক উজ্জ্বল নক্ষত্রের নাম, যিনি জন্মগ্রহণ করেছেন 1908 সালের সাঁওতাল পরগনার ধুমকা শহরে। তার পৈতৃক নিবাস হচ্ছে আমাদের বাংলাদেশের বিক্রমপুর অঞ্চলে। তিনি মৃত্যুবরণ করেছেন 1956 সালে কলকাতায়। ওনার সাহিত্যিক পরিচয় পর্যালোচনা করলে দেখা যায় তিনি হলেন একজন কথা সাহিত্যিক। মানিক বন্দ্যোপাধ্যায় একজন কথা সাহিত্যিক। মানুষের মন বিশ্লেষণে তার ছিল প্রবল আগ্রহ ও ঝোঁক। তিনি বিজ্ঞানের ছাত্র হওয়া সত্ত্বেও সাহিত্য সাধনায় নিজেকে উৎসর্গ করেছেন। তার সাহিত্য জীবনে অসংখ্য উপন্যাস, ছোট গল্প, কিশোর উপন্যাস রচনা করেছেন। তার উল্লেখযোগ্য উপন্যাসগুলোর মধ্যে হচ্ছে দিবারাত্রির কাব্য, পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের ইতিকথা। আরও রয়েছে শহরতলী, জননী, হরফ, হলুদ নদী, সবুজ বন ইত্যাদি। ছোট গল্প রচনাতেও তার ছিল শিল্প নৈপুণ্যের দক্ষতা। ছোট গল্পগুলোর মধ্যে হচ্ছে প্রাগৈতিহাসিক, সরীসৃপ, সমুদ্রের স্বাদ, টিকটিকি, হলুদ পোড়া, হারানের নাচ জামাই। তার উল্লেখযোগ্য কিশোর উপন্যাসগুলোর মধ্যে হচ্ছে মাঝির ছেলে, তিনটি সাহসী ভীরুর গল্প, ভয় দেখানোর গল্প, সনাতনী, দাড়ির গল্প, সূর্যবাবুর ভিটামিন সমস্যা ইত্যাদি। আমরা এখন লেখক পরিচিতি সম্পর্কে জানলাম। আমরা এখন জেনে নেব তৈলচিত্রের ভূত গল্পের মূল বক্তব্য বা সারাংশ। তো সারাংশ জেনে নেওয়ার আগে আমাদেরকে এটা জানা জরুরি, এ ছোট গল্পটি পাঠের উদ্দেশ্য কী। এটি পাঠের উদ্দেশ্য হচ্ছে একটাই, আমাদের সমাজে প্রচলিত রয়েছে নানা ধরনের কুসংস্কার, আর এ সমস্ত কুসংস্কার ভিত্তিহীন, অন্তঃসারশূন্য। কুসংস্কারকে বিজ্ঞান বিচার বুদ্ধির মাধ্যমে দূর করাটাই হচ্ছে এ ছোট গল্পের পাঠের মূল উদ্দেশ্য। তৈলচিত্রের ভূত ছোট গল্পটি 1941 সালের মৌচাক পত্রিকায় প্রকাশিত হয়। লেখক মানিক বন্দ্যোপাধ্যায় রচিত তৈলচিত্রের ভূত এই ছোট গল্পটি একটি অপ্রাকৃত ঘটনার আশ্রয়ে রচিত। সমাজে যে কুসংস্কার বিরাজমান তা যে ভিত্তিহীন তা প্রমাণ করাটাই হচ্ছে এ গল্পের মূল উপজীব্য ও উদ্দেশ্য। এ গল্পে আমরা দেখতে পাই নগেন চরিত্রের মধ্যে কুসংস্কার রয়েছে। নগেন যখন কলেজে পড়াশোনায় রত, তখন
সে ভূত প্রেতেও বিশ্বাস করত। কেননা নগেনের মামা বড়লোক মানুষ। মামা বাড়িতে থেকে নগেন লেখাপড়া করে। তো নগেন তার মামার প্রতি তেমন একটা ভালোবাসা ছিল না, কারণ তার মামা ছিল অত্যন্ত কৃপণ স্বভাবের, তেমন একটা টাকা পয়সা খরচ করতে চাইতো না। তাই মনে মনে নগেন তার মামাকে অকৃত্রিম ভালোবাসা দেখাতো, আর যেটুকু দেখাতো সেটা দায়ে পড়ে। তো জীবিত অবস্থায় মামা নগেনের প্রতি যেমন আচরণই করুক না কেন, মৃত্যুর পর ছেলেদের সমান অংশের একটি মোটা অঙ্কের টাকা নগেনের নামে উইল করে যান। তো উইল করে যাওয়ার পর যখন মামা মারা যায়, তখন মামার এমন উদারতার কথা জানতে পেরে নগেন অনুশোচনায় ভোগে। তো একদা নগেন লাইব্রেরিতে মামার তৈলচিত্রের প্রণাম করতে যায়। তো তৈলচিত্রটি মূলত ছিল রূপার ফ্রেমে বাঁধানো। তো তৈলচিত্রটিকে যখন নগেন স্পর্শ করতে গেল, তখন কে যেন তাকে ধাক্কা দিয়ে ফেলে দিল। এমনটি এর আগে কখনো হয়নি, বিশেষ করে দিনের বেলা বা হাতে যখন আলো থাকতো তখন এই ঘটনা কখনোই ঘটেনি। তো নগেন এরকম ঘটনায় বিব্রতকর হয়ে গেল এবং দুশ্চিন্তায় পড়ে গেল। এমত অবস্থায় নগেন পরাশর ডাক্তারের শরণাপন্ন হয়। তো সমস্ত কিছুর বিবরণ পরাশর ডাক্তারকে খুলে বলেন। তো পরাশর ডাক্তার যখন তৈলচিত্রটিকে পরীক্ষা নিরীক্ষা করে দেখল, তাতে একটি বৈদ্যুতিক ইলেকট্রিক সংযোগ রয়েছে। তো বৈদ্যুতিক সংযোগ থাকার কারণে যখন নগেন তৈলচিত্রটিকে স্পর্শ করে, ঠিক তখনই বৈদ্যুতিক শক পায়। আর এই শক লাগা খেয়ে নগেন ভূতের কাণ্ড হিসাবে বিশ্বাস করে। আসলে ভূত প্রেত বলে এই পৃথিবীতে কিছু নেই। তো এমনটি দেখানো হয়েছে এই গল্পে। আর পরাশর ডাক্তার হচ্ছে একজন শিক্ষিত, বিজ্ঞান চেতনায় উদ্বুদ্ধ একজন মানুষ। তাই নগেনের এরকম কুসংস্কার বক্তব্যে সায় না দিয়ে বিজ্ঞানের বিচার বুদ্ধির মাধ্যমে নগেনের এই কুসংস্কারকে তিনি ভুল প্রমাণিত করতে পেরেছেন। তো শেষমেশ পরাশর ডাক্তারের যুক্তির কাছে নগেন হার মেনে যায় এবং বিশ্বাস করে যে আসলে এটা ভূতুরে কাণ্ড নয়, ইলেকট্রিক শকের কারণেই এরকমটি হয়েছে। তো লেখক মানিক বন্দ্যোপাধ্যায় এই গল্পে এমনটি দেখিয়েছেন যে আমাদের সমাজে এখনও প্রচলিত রয়েছে অনেক কুসংস্কার যার কোনো সত্যতা নেই, যার কোনো ভিত্তি নেই। প্রতিটি কুসংস্কারই ভিত্তিহীন, অন্তঃসারশূন্য। আর এই কুসংস্কারকে একমাত্র বিজ্ঞানের ধারায় জয় করা সম্ভব। বিজ্ঞানের বিচার বুদ্ধির মাধ্যমে এই কুসংস্কারকে সমাজ থেকে চিরতরে দূরীভূত করা সম্ভব। সুতরাং আমাদের এই তৈলচিত্রের ভূত গল্পে এমনটি দেখানো হয়েছে যে বিজ্ঞানের বিজয় দেখানো হয়েছে বা নগেনের কুসংস্কারের দিকগুলো তুলে ধরা হয়েছে, এবং সেই সাথে পরাশর ডাক্তারের মধ্যে যে বিজ্ঞানের আলো রয়েছে সেটিও দেখানো হয়েছে এই ছোট গল্পে। তো এই তৈলচিত্রের ভূত গল্পটি মূলত একটি কল্পিত ভূত প্রেতাত্মা সম্পর্কিত একটি কাহিনী। তো নগেন
সবসময় বিশ্বাস করত যে মানুষ মরে গেলে তার আত্মা ভূতে পরিণত হয়। কারণ মামা যখন মারা যায় তখন যখন সে শক খায় তখন সে ভাবে মামা হয়তো আমাকে সহ্য করতে পারছে না। তার পেছনে কারণ হচ্ছে যে মামাকে সে লোক দেখানো ভালোবাসতো, ভক্তি করত, শ্রদ্ধা করত। তো মানুষ মৃত্যুর পর স্বাভাবিকভাবেই সব কিছু জেনে যায়, এমনটি ভেবেই নগেন দুশ্চিন্তা পড়ে যায়। কিন্তু পরাশর ডাক্তার বিজ্ঞানের দ্বারা নগেনের এই কুসংস্কারকে ভুল প্রমাণিত করে। সুতরাং এই গল্পের মাধ্যমে আমরা একটা জিনিসই শিখলাম যে কোনো কুসংস্কারের কোনো ভিত্তি নেই, সেটা ভিত্তিহীন। আর প্রতিটি ঘটনার পেছনে বৈজ্ঞানের একটি যোগ সাজস রয়েছে। বিজ্ঞানের ধারায় প্রতিটি কুসংস্কারকে দূর করা সম্ভব। প্রতিটি ঘটনার পেছনে রয়েছে বৈজ্ঞানিক যুক্তি। তো এই গল্পে আমরা আরেকটা জিনিস খুব লক্ষ্য করি, সেটা হচ্ছে যে মোটা টাকার উইল। এটা দ্বারা কি বোঝানো হয়েছে? মোটা টাকার উইল, মোটা টাকার উইল। মোটা টাকার উইল বলতে এখানে আসলে মূলত বোঝানো হয়েছে নগেনের মামা মৃত্যুর পর নগেনকে মোটা টাকা অর্থাৎ তার সন্তানদের সমপরিমাণ একটি অংশ নগেনের নামে উইল করে যান। সেটি মূলত এই গল্পে মোটা টাকার উইল বলে ব্যাখ্যা করা হয়েছে। আরেকটা বিষয় হচ্ছে যে এখানে যে জিনিসটা আমরা খেয়াল করি যে পরাশর ডাক্তার নগেন সম্পর্কে কি জানতেন, এরকম প্রশ্ন প্রায়শই আসে বা হয়। ওই যে সারসংক্ষেপ সম্বন্ধে আমি আলোচনা করলাম, সেখানেই তার উত্তর অলরেডি পেয়ে গেছো। সেটা হচ্ছে যে পরাশর ডাক্তার নগেন সম্পর্কে এটাই জানতেন যে নগেন ভূত প্রেতাত্মায় বিশ্বাসী কুসংস্কারাচ্ছন্ন একটি ছেলে। তো মামা মারা যাওয়ার পর তো মামার তৈলচিত্রে স্পর্শ করার কারণে ইলেকট্রিক শক খেয়ে নগেন সেটাকে ভূতুড়ি কাণ্ড হিসাবে জ্ঞান করে। তো এটাই হচ্ছে নগেন সম্পর্কে জানে। তো এই কুসংস্কার, নগেনের এই কুসংস্কার পরাশর ডাক্তার বিজ্ঞানের বিচার বুদ্ধির মাধ্যমে দূর করেছেন। আর এই গল্পে আমরা এটাই শিখতে পারলাম। আরেক গল্পের নামকরণের সার্থকতা। এই গল্পের নামকরণের সার্থকতা কি? নাম হচ্ছে সাহিত্যের ভূষণ। একটি বাংলা প্রবাদে আছে যে এক গাদা সম্পদের চেয়ে একটি সুন্দর নাম অধিকতর শ্রেয়। তো সুতরাং প্রতিটি সাহিত্যের নামকরণ করা হয় কিছু ঘটনা, প্রেক্ষাপট কিংবা চরিত্রের প্রাধান্য দিয়ে। সাহিত্যিকরা তবে নামকরণের ক্ষেত্রে কিছু বাধ্যবাধকতা রয়েছে। সাহিত্যের নামকরণের ক্ষেত্রে কিছু বিষয় খেয়াল করা দরকার। তো সাহিত্যিকরা সে দিক বিবেচনা করেই প্রতিটি সাহিত্যের নামকরণ করে থাকে। যেহেতু এই তৈলচিত্রটিকে কেন্দ্র করেই এই গল্পের সৃষ্টি, সুতরাং আবার এই তৈলচিত্রটির কারণেই নগেনের মধ্যে ভূত প্রেতের বিশ্বাস জন্মে। তাই তৈলচিত্রটির সাথে ভূত শব্দটি সংযুক্ত করা হয়েছে। তো এখানে চরিত্র, ঘটনা, কাল কিংবা প্রেক্ষাপটের প্রাধান্য না পেলেও যেহেতু এই গল্পটি তৈলচিত্রটিকে কেন্দ্র করেই রচিত হয়েছে, সেক্ষেত্রে বলা যায় এই গল্পটি নামকরণ অনেকাংশে সার্থক এবং যথার্থ হয়েছে।
আজ এই পর্যন্তই, দেখা হবে আবার পরবর্তী কোনো ক্লাসে। সে পর্যন্ত সকলের সুস্থতা ও কামনা করছি। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, ধন্যবাদ সবাইকে।